সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা রাখি ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ মহিবুল্লাহ, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। আজকে তোমাদের সাথে আমি ফিনান্স, ব্যাংকিং ও ভিমার প্রথম পত্র নিয়ে কথা বলবো, অর্থাৎ ফিনান্সের প্রথম পত্রের নবম অধ্যায়। এই নবম অধ্যায়ের ঝুঁকি এবং মুনাফার হার নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। ওকে, তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে নবম অধ্যায়ের ঝুঁকি ও মুনাফার হার। এটা একটা তোমাদের এই সাবজেক্টের ফিনান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে গিয়ে আমাদের পরীক্ষার জন্য এবং আমাদের ব্যক্তিগত জীবনে বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা খুবই দরকারি। সাধারণত ঝুঁকি ও মুনাফার হার এই চ্যাপ্টারে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো এবং কিছু গাণিতিক সমস্যা সমাধান করব, এবং এখান থেকে এমসিকিউ এবং সৃজনশীল সিকিউতে কী ধরনের কোশ্চেন আসে এই বিষয়গুলো নিয়েও আমরা দুই একটা ক্লাসে তোমাদের সাথে বিভিন্ন কথা বলবো। তাহলে আমি সর্বপ্রথম আসি ঝুঁকি ও মুনাফার হার এই চ্যাপ্টারটা থেকে তোমাদের কী ধরনের কোশ্চেন আসে, অর্থাৎ তোমাদের কাছে কখনো কখনো ঝুঁকি সম্পর্কে জানতে চায়, ঝুঁকি কী, ঝুঁকির প্রকারভেদ বা প্রাতিষ্ঠানিক দিক থেকে ঝুঁকির প্রকারভেদ বা নিয়ন্ত্রণের যোগ্যতার ভিত্তিতে ঝুঁকির প্রকারভেদ, কখনো চায় প্রত্যাশিত হার অথবা ঝুঁকির পরিমাপের পদ্ধতিগুলো, যেমন হইতে পারে পরিমিত ব্যবধান এবং বিভেদাঙ্ক। এই বিষয়গুলোর মাধ্যমে আমরা ঝুঁকির পরিমাপগুলো বের করতে পারি। এছাড়াও আমাদের থেকে জানতে চায় আমাদের কোন প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে উত্তম হবে, সেজন্য আমাদের বিভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধানের মাধ্যমে ঝুঁকিগুলো নির্ণয় করে আমরা এইসব সিদ্ধান্ত নিতে পারবো। ওকে, তাহলে আমি এই ঝুঁকি ও মুনাফার হার এই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদের প্রাথমিক কিছু আলোচনা করব, এবং যেগুলো এমসিকিউ এবং তোমাদের অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা ঝুঁকি এবং মুনাফার হার এই চ্যাপ্টারটা মূলত কেন, কী জন্য, অর্থাৎ এই চ্যাপ্টারটা তোমরা জানো যে সবাই একটা আর্থিক ব্যবস্থাপকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত করা, অর্থাৎ একটা সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের উপর নির্ভর করে তোমার শেয়ারের মূল্য সর্বোচ্চ হওয়া। আর এই সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমার ঝুঁকি ও মুনাফার হার নির্ণয় করতে হয়, অর্থাৎ সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওতপ্রোতভাবে দুইটা বিষয় জড়িত। একটা হচ্ছে গিয়ে ঝুঁকি এবং আয়। এই দুইটা বিষয় হচ্ছে গিয়ে আমাদের একটা বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এই দুইটা ঝুঁকি ও আয়কে সমন্বয় করে একজন আর্থিক ব্যবস্থাপক তার কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ যেই প্রকল্পে তোমার ঝুঁকি বেশি থাকবে সেখানে আয় হওয়ার সম্ভাবনা বেশি, আবার যে প্রকল্পে ঝুঁকি কম থাকবে সেখানে হচ্ছে গিয়ে আয় হওয়ার সম্ভাবনা কম। ওকে, তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে কি জানবো? আমরা ঝুঁকি এবং ঝুঁকির প্রকারভেদ, অনিশ্চয়তা, এই বিষয়গুলো জানবো। তার পাশাপাশি আমরা কি করব? ঝুঁকি ও আয়কে সমন্বয় সাধন করে আমাদের প্রত্যাশিত আয়, পরিমিত ব্যবধান, বিভেদাঙ্ক, এই বিষয়গুলো জানবো। এবং এই দুইটা বিষয় বিভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধানের মাধ্যমে আমরা উত্তম বিনিয়োগকারী অর্থাৎ বিনিয়োগের সিদ্ধান্তটা আমরা জানতে পারবো। ওকে, তাহলে আমি ধারাবাহিক কিছু মৌলিক বিষয় অর্থাৎ তোমার থিওরিক্যাল তাত্ত্বিক কিছু বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করছি, তারপরে আমরা গাণিতিক সমস্যায় চলে যাব। এই চ্যাপ্টারটা যেহেতু ঝুঁকি এবং মুনাফার হার এই বিষয়টা নিয়ে, তাহলে আমরা সর্বপ্রথম মুনাফার হারটা কি এই বিষয়টা আমাদের একটু জানতে হবে।
তাহলে প্রথম টপিকস হচ্ছে গিয়ে আমরা আলোচনা যাচ্ছি মুনাফার হার। মুনাফার হারকে আমরা সাধারণত আর দ্বারা প্রকাশ করি, অর্থাৎ রেট অফ রিটার্ন। ঠিক আছে, তাহলে মুনাফার হারটা কি? অর্থাৎ সিকিউরিটি প্রকল্প থেকে, অর্থাৎ সিকিউরিটি থেকে আমরা সাধারণত দুই ধরনের আয় করে থাকি। একটা হচ্ছে মূলধন জাতীয় আয়, আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। অর্থাৎ এই মূলধন জাতীয় আয় এবং মুনাফা জাতীয় আয় দুইটা যোগফলকে আমরা আবার মোট আয় বলি। অর্থাৎ আমরা একটা কথা খেয়াল রাখো, আমরা যখন এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো তখন আমরা সাধারণত একজন বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে, ধরো আমি তুমি বিনিয়োগকারী প্রতিষ্ঠান অথবা আমরা একজন বিনিয়োগকারী, আমরা এই দৃষ্টিকোণ থেকে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। এখন ধরো আমি হচ্ছে বিনিয়োগকারী, ওকে, অর্থাৎ এই বিনিয়োগকারীর ক্ষেত্রে মুনাফার হারটা কী হইতে পারে, এবার কত ধরনের, আমি যদি একটা জায়গায় সিকিউরিটিজে আমার যদি বিনিয়োগ করে থাকি তাহলে কয় ধরনের আয় আমার আসতে পারে। একটু খেয়াল করো, এই মুনাফা আয়ের ক্ষেত্রে তো মুনাফাটা আমরা যদি প্রাপ্য যে মুনাফাটা সিকিউরিটিজ থেকে আমরা পাই, দুই ধরনের মুনাফা পাই। একটা হলো আমাদের কি, একটা হচ্ছে মুনাফা জাতীয় আয় আর একটা হচ্ছে মূলধন জাতীয় আয়। ওকে, তাহলে মুনাফা হারটা বের করার আমি সূত্রটা এখানে দেখাচ্ছি এবং কিভাবে হবে ওই বিষয়টা আলোকপাত করছি। তাহলে আমরা মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করি। তাহলে আর হচ্ছে ইকুয়াল হচ্ছে আমরা এই মুনাফা, এই জাতীয় আয় প্লাস হচ্ছে এই মূলধন জাতীয় আয়। ওকে, এটাকে ভাগ করব আমরা কি দ্বারা? শেয়ারের প্রাথমিক মূল্য দ্বারা। তাহলে আমরা আমাদের কী যে পাবো? আর পাবো, অর্থাৎ মুনাফার হারটা পাবো, রেট অফ রিটার্নটা পারবো। এখন তো একটা উদাহরণ দিচ্ছি, ধরো আমরা 100 টাকার একটা শেয়ারে বিনিয়োগ করেছি, 100 টাকার একটা শেয়ার ক্রয় করেছি। তাহলে এই 100 টাকার শেয়ারে আমাদের প্রত্যেকটা একটা নির্দিষ্ট সময়, একটা বছরের পর পর আমাদের একটা আয় হবে। সেটা হচ্ছে শেয়ার থেকে আমরা যেই লভ্যাংশটা পাই, এই লভ্যাংশটা হচ্ছে আমাদের কি? মুনাফা জাতীয় আয়। আর যখন আমি ধরো 100 টাকা দিয়ে একটা শেয়ার ক্রয় করছি, পরবর্তীতে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর শেয়ারটার মূল্য হয়ে দাঁড়িয়েছে, মানে বর্তমান মূল্য দাঁড়িয়েছে 120 টাকা। তাহলে আমি যদি ওই সময় শেয়ারটা বিক্রি করে দেই তাহলে আমার কত লাভ হচ্ছে? কত টাকা? 20 টাকা লাভ হচ্ছে। এই 20 টাকা হচ্ছে গিয়ে আমাদের কি? মূলধন জাতীয়, অর্থাৎ যেটা বারবার হয় না। আমরা বিক্রয়টা কি প্রতিদিন করব না, শেয়ারটা আমরা প্রতিদিন বিক্রয় করব না, আমরা একটা নির্দিষ্ট সময় পর অথবা একবার আমরা বিক্রয় করব। অতএব ওই বিক্রয়ের সময় আমাদের প্রাথমিক মূল্য থেকে বর্তমান মূল্যের যে বিয়োগটা হবে, অর্থাৎ যেটা পাবো সেটাই আমাদের মূলধন জাতীয় আয়। এখন সাপোজ দ্যাট ধরো আমাদের একটা শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা। ওকে, আমি একটু এটা শেষ করে নিচ্ছি। ধরো মুনাফা জাতীয় আয়কে আমরা সাধারণত কি ধারা? D1 দ্বারা প্রকাশ করি। এটা খেয়াল রাখো, D0 দ্বারা হচ্ছে গিয়ে আমাদের মুনাফা জাতীয় আয়, আর D1 দ্বারা হচ্ছে গিয়ে আমাদের প্রত্যাশিত মুনাফা জাতীয় আয়। এটা প্রত্যাশিত মুনাফা জাতীয় আয় প্লাস হচ্ছে গিয়ে, আমি এই জায়গাটাতে মূলধন জাতীয় আয়ের পরে আসতেছি, এই জায়গাটা আছি শেয়ারের প্রাথমিক মূল্যকে আমরা P0 দ্বারা প্রকাশ করি। তাহলে মূলধন জাতীয় আয়টা হলো গিয়ে আমাদের কি? মূলধন জাতীয় আয়টা হচ্ছে গিয়ে আমাদের বর্তমান, যখন আমি শেয়ারটা বিক্রি করব তখন শেয়ারের বর্তমান মূল্য, সেটাকে আমরা P1 দ্বারা প্রকাশ করি। আর প্রাথমিক মূল্য বিয়োগ দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয়, অর্থাৎ P1। ওকে, তাহলে আমাদের হচ্ছে গিয়ে কি? এই আর এর সূত্রটা হচ্ছে D1 প্লাস P1 মাইনাস P0, অর্থাৎ P0, হ্যাঁ, ডিভাইডেড বাই P0। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন সাপোজ দ্যাট উদাহরণটা দেখো, ধরো আমরা একটা শেয়ারের প্রাথমিক মূল্য 100 টাকা, আমরা শেয়ারের একটা প্রাথমিক মূল্য ছিল, আমি একটা শেয়ার ক্রয় করছি যেটার মূল্য ছিল 100 টাকা, এবং ওটা থেকে একটা নির্দিষ্ট সময় 1 বছর পর আমাদের যে লভ্যাংশ দিয়েছে সেটা ধরো আমাদের 100 টাকা থেকে আমাদের 30 টাকা। এই 30 টাকা হচ্ছে আমাদের কি? মুনাফা জাতীয় আয় প্লাস হচ্ছে গিয়ে দেখো আমার 100 টাকা শেয়ারটা যখন আমি বিক্রি করব, অর্থাৎ বর্তমান মূল্য যখন বিক্রি করব, আমার 100 টাকা শেয়ারটা এখন বিক্রি করতে পারবো 120 টাকা। তাহলে বর্তমান P1 হচ্ছে গিয়ে 120 টাকা, আর প্রাথমিক মূল্য হচ্ছে গিয়ে কত শেয়ারের? 100 টাকা।
এই যে দেখো 120 থেকে 100 বাদ দিলে আমাদের 20 টাকা, এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয়। তাহলে এখানে হচ্ছে গিয়ে কি কত 50 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে কত ডিভাইডেড বাই 100, তাহলে আমাদের এখানে কত হয়ে দাঁড়াচ্ছে, তাহলে আমাদের এই আর হচ্ছে কি অর্থাৎ মুনাফার হার হচ্ছে 50%। সাধারণত আমরা এইভাবে মুনাফার হারটা নির্ণয় করব। এখন একটু বলে রাখি, সাধারণত আমাদের সৃজনশীল কোশ্চেনে মুনাফার হার জানতে চাওয়া হয় না অধিকাংশ ক্ষেত্রেই। এটা আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এমসিকিউতে সাধারণত আমাদের মুনাফার হারগুলো নির্ণয় করার কথা বলে থাকে। ওকে, তারপরে আমরা যেহেতু সাবজেক্টটা হচ্ছে গিয়ে মুনাফার হার, ঝুঁকি ও মুনাফার হার, এই জন্য আমরা মুনাফার হারটা আগে বের করে নিছি। এখন আমরা আলোচনায় যাচ্ছি। ঝুঁকি ও মুনাফার হার নিয়ে আমরা কথা বলছি। এখন দেখো আমরা জানবো ঝুঁকি কি। ওকে, এই ঝুঁকিটা তাহলে কি? ঝুঁকিটা আলোচনা করার আগে আমি একটু যাচ্ছি, এখানে একটু লিখতেছি অর্থাৎ খেয়াল করো, ঝুঁকিটা হচ্ছে গিয়ে আমরা যদি একেবারে সাধারণ অর্থে বলি হচ্ছে প্রত্যাশিত আয় ইজ নট ইকুয়াল প্রকৃত আয়, অর্থাৎ প্রকৃত আয় এবং প্রত্যাশিত আয়ের মধ্যে ভিন্নতাই হচ্ছে গিয়ে ঝুঁকি। অর্থাৎ প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের মধ্যে ভিন্নতার যে সম্ভাবনা, সেটাকে আমরা সাধারণ অর্থে ঝুঁকি বলি। এখানে ঝুঁকি হচ্ছে গিয়ে আমরা যে প্রত্যাশিত যে আয়টা করি, আমরা যে প্রত্যাশা করি যে এখান থেকে আমাদের এত আয় হবে, কিন্তু দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে ওই আয়টা আমাদের হয় না। এই যে দুইটার মধ্যে আমাদের প্রত্যাশা এবং প্রকৃত আয়ের মধ্যে যে ভিন্নতা দেখা দেয়, যে ব্যবধানটা দেখা দেয়, এটার সম্ভাবনাই হচ্ছে গিয়ে ঝুঁকি। অর্থাৎ আমি যে প্রত্যাশা করেছি, আমি যে আয়ের প্রত্যাশাটা করি, এটা না ঘটার সম্ভাবনাই হচ্ছে গিয়ে আমাদের ঝুঁকি। ঝুঁকিকে আমরা পরিমাপ করা যায়, অর্থাৎ আমরা পরিমাপযোগ্য ঝুঁকিটা আমরা পরিমাপ করতে পারবো। এখন খেয়াল করো, এই প্রকৃত আয় এবং প্রত্যাশিত আয় কখনোই কি হবে না, সমান হবে না। অর্থাৎ সমান না হলেই এটা হচ্ছে ঝুঁকি। ঠিক আছে, যদি সমান হয়, যদি প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয় সমান হয়, তাহলে সেটা আমরা বলবো ঝুঁকি মুক্ত আয়। এরকম কয়েকটা উদাহরণ হচ্ছে, ধরো সরকারি ট্রেজারি বিল, এই ধরনের গুলা হচ্ছে গিয়ে তোমার কি ঝুঁকি মুক্ত আয়, যখন আমরা প্রকৃত আয় এবং প্রত্যাশিত আয় সমান হবে। কিন্তু যখন আমাদের প্রত্যাশিত আয় আর প্রকৃত আয় ভিন্ন হবে, মানে সমান হবে না, এর ব্যবধানের সম্ভাবনাটাকে আমরা ঝুঁকি বলবো। ওকে, যদি সাপোর্ট দ্যাট, তাহলে এখানে কয়েকটা বিষয় তোমাদের কাছে চলে আসে। একটা হচ্ছে ঝুঁকি শেষ, তাহলে আমরা আলোচনা আসি ঝুঁকি মুক্ত। ঝুঁকি মুক্ত আয় হচ্ছে গিয়ে প্রত্যাশিত আয় ইকুয়াল হচ্ছে প্রকৃত আয়। ঝুঁকি যুক্ত আয় হচ্ছে গিয়ে প্রত্যাশিত আয় ইকুয়াল হচ্ছে প্রকৃত আয়। আর ঝুঁকি যুক্ত আয় যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে ঝুঁকিযুক্ত আয় হচ্ছে গিয়ে প্রত্যাশিত আয় ইজ নট প্রকৃত আয়। অর্থাৎ যেটা আমরা কি করব না, প্রত্যাশিত আয়ের সাথে প্রকৃত আয় কখনো সমান হবে না, একটা ব্যবধান বা ভিন্নতা থাকবে। এটা অনেক বড় অংশ হইতে পারে, আবার অল্প হইতে পারে। ওকে, তাহলে আমরা ঝুঁকি সম্পর্কে জানলাম। এখন আমরা আসি ঝুঁকির প্রকারভেদ। তাহলে ঝুঁকির প্রকারভেদটা হবে কি,
ঝুঁকিকে সাধারণত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। প্রথম আমি যেটা আসতেছি সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে? এই প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে আমরা ঝুঁকিকে কয় ভাগে ভাগ করতে পারি? প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে আমরা ঝুঁকিকে সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে এই ব্যবসায় ঝুঁকি, আরেকটা হচ্ছে আর্থিক ঝুঁকি। একটু খেয়াল করো, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের, ঠিক আছে, ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে আমরা কি করতে পারি? আমরা ঝুঁকিকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্যবসা ঝুঁকি, আরেকটা হচ্ছে আর্থিক ঝুঁকি। আমি তোমাদেরকে এই ঝুঁকির প্রকারভেদগুলা একটু সংক্ষিপ্ত আকারে আমার নিজের ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, তাহলে ব্যবসা ঝুঁকিটা কি? ব্যবসা ঝুঁকিটা হচ্ছে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনজনিত এই ব্যয়গুলা তোমার বহন করার, অর্থাৎ পরিচালনজনিত খরচগুলা পরিশোধ করার অক্ষমতার মাধ্যমে যে ঝুঁকিটা সৃষ্টি হয় সেটাকে হচ্ছে ব্যবসা ঝুঁকি বলে। অর্থাৎ পরিচালন খরচ কি, ধরো ভাড়া, তারপরে ধরো বেতন, তারপরে ধরো মজুরি, এই বিভিন্ন পরিচালন, ব্যবসার যে পরিচালন খরচগুলো আছে এগুলা পরিশোধ করার অক্ষমতা থেকে যে ঝুঁকিটা আমাদের তৈরি হয় এটাকে আমরা ব্যবসায় ঝুঁকি বলি। আর অর্থায়ন ঝুঁকিটা কি? আর্থিক ঝুঁকিটা হচ্ছে গিয়ে অর্থায়ন থেকে সৃষ্ট, অর্থাৎ অর্থায়ন থেকে সৃষ্ট যে ঝুঁকিটা সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি। তাহলে অর্থায়নটা কি? অর্থায়নটা হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দীর্ঘমেয়াদী যে ঋণ নিই বা যে ঋণ নিয়ে আমরা ব্যবসা পরিচালনা করি। ধরো আমরা ব্যাংক থেকে একটা ঋণ নিয়েছি, ওকে, এখন এই ঋণ নেওয়াটার কি হচ্ছে, আমাদের ঋণটা পরিশোধ করতে হবে। যখন আমরা এই অর্থায়নের টাকাটা, অর্থাৎ দীর্ঘমেয়াদী দায় পরিশোধের অক্ষমতা থেকে আমাদের যে ঝুঁকিটা তৈরি হয় সেটা হচ্ছে গিয়ে আমাদের কি ঝুঁকি? আর্থিক ঝুঁকি। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমার এই দীর্ঘমেয়াদী দায় পরিশোধ বিভিন্ন কারণে ব্যবসা প্রতিষ্ঠান থেকে এই দীর্ঘমেয়াদী দায় পরিশোধের অক্ষমতা সৃষ্টি হয়েছে। এই অক্ষমতা সৃষ্টির জন্য যে ঝুঁকিটা তৈরি হয় এটাকে আমরা আর্থিক ঝুঁকি বলবো। ওকে, তাহলে ব্যবসায়িক ঝুঁকি খেয়াল রাখবা, এটা হচ্ছে গিয়ে পরিহার করা যায় না। কারণ ব্যবসা পরিচালনার জন্য তুমি কখনোই ব্যবসার পরিচালনার খরচকে পরিহার করতে পারবে না, এটা হবে, কিন্তু এটা হ্রাস করা যায়। ওকে, তার খেয়াল থাকবে যদি বলা হয় যে ব্যবসা ঝুঁকি পরিহারযোগ্য কি না, এটা না, কখনোই না। ব্যবসা ঝুঁকি পরিহারযোগ্য নয়, বাট এটা হ্রাস করা যায়। কিন্তু আর্থিক ঝুঁকি কি করা যায়? আর্থিক ঝুঁকি হ্রাস করা যায় না, কিন্তু পরিহার করা যায়। যখন আমরা বিভিন্ন, যদি আমরা ঋণ না নেই তাহলে তো আমাদের আর আর্থিক ঝুঁকি তৈরি হবে না। কিন্তু এটা কখনো আর্থিক ঝুঁকি পরিহার করা যায় হয়তো, কিন্তু কখনো হ্রাস করা যায় না। ওকে, তাহলে এই দুইটা ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে আমরা ব্যবসা ঝুঁকি এবং আর্থিক ঝুঁকি সম্পর্কে জানলাম। এখন দেখো আবার আরেকটা বিষয় হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। তাহলে একটা বিষয় হচ্ছে এখন বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে আবার কি হয়েছে, এই ঝুঁকিকে দুইটা ভাগে ভাগ করা যায় বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। একটা হচ্ছে সুদের হার ঝুঁকি, আরেকটা হচ্ছে তারল্য ঝুঁকি। আমি একটু সংক্ষিপ্তে বলে দিচ্ছি। সুদের হার ঝুঁকি হচ্ছে কি, তুমি যখন বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করো অনেক সময় দেখা যাচ্ছে যে তোমার কি এই সুদের হারটা বিভিন্ন সময়ের জন্য তারতম্য হচ্ছে, অর্থাৎ কখনো বাড়ে কখনো কমে, অর্থাৎ সুদের হ্রাস বৃদ্ধি ঘটে। এর ফলে যে ঝুঁকিটা তৈরি হয়, বিনিয়োগকারীর যে ঝুঁকিটা তৈরি হয়, এই ঝুঁকিটাই হচ্ছে গিয়ে সুদের হার ঝুঁকি। অর্থাৎ সুদের হারের তারতম্যতা, অর্থাৎ হ্রাস বৃদ্ধির কারণে যে ঝুঁকিটা সৃষ্টি হয় এটাকে আমরা বলবো কি? সুদের হার ঝুঁকি।
আর তারল্য ঝুঁকিটা হচ্ছে গিয়ে কি, আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রকল্পের মধ্যে, অর্থাৎ কখনো বন্ডে, সিকিউরিটিজ বা শেয়ারে বিভিন্ন সময় আমরা কি করে থাকি, বিনিয়োগ করে থাকি। এই বিনিয়োগের সময় দেখা যাচ্ছে আমাদের অধিকাংশ বা মোস্ট অফ দেম অধিকাংশ টাকাগুলো আমরা ওখানে বিনিয়োগ করে থাকি। এখন দেখা যাচ্ছে দায় মেটানোর জন্য আমাদের কি আমাদের তারল্য দরকার, অর্থাৎ আমাদের নগদ টাকার প্রয়োজন। তখন ওই প্রয়োজন সময় মাফিক আমরা কি করতে পারি না, যখন আমরা এই দায় পরিশোধ করার জন্য নগদ টাকা তাৎক্ষণিকভাবে আমাদের কাছে না থাকে, তখন এই যে একটা সমস্যা, সংকটময় বিষয় তৈরি হয় বা ঝুঁকি তৈরি হয়, ওখান থেকে আমাদের তারল্য ঝুঁকি সৃষ্টি হয়। এখন খেয়াল রাখো, তোমরা তারল্য ঝুঁকিটা জানার আগে তারল্যটা অবশ্যই জানতে হবে। তারল্যটা হচ্ছে গিয়ে আমাদের কি দায় পরিশোধ করার ক্ষমতা, অর্থাৎ নগদ অর্থ, অর্থাৎ দায় পরিশোধ করার জন্য, তাৎক্ষণিক দায় পরিশোধ করার জন্য আমাদের যে নগদ অর্থ প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের তারল্য। বুঝছো? তাহলে আমরা তারল্য ঝুঁকি বলতে বোঝাচ্ছি যে আমরা তাৎক্ষণিকভাবে যে দায় পরিশোধ করার অক্ষমতার কারণে যে ঝুঁকিগুলো তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের তারল্য ঝুঁকি। কেন এটা তৈরি হয়? এটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে আমরা যখন আমাদের পুরো অংশটাই আমরা কি করে বিনিয়োগ করে থাকি। ওকে, তাহলে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে আমাদের ঝুঁকির প্রকারভেদ এই দুইটা সম্পর্কে জানলাম। এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণযোগ্যতার ভিত্তিতে। নিয়ন্ত্রণযোগ্যতার ভিত্তিতে আমরা সাধারণত ঝুঁকিকে দুই ভাগে ভাগ করে থাকি। খেয়াল করো, নিয়ন্ত্রণযোগ্যতার ভিত্তিতে ঝুঁকি, অর্থাৎ এই নিয়ন্ত্রণযোগ্যতার ভিত্তিতে আবার ঝুঁকিকে দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে এক হচ্ছে গিয়ে আমাদের কি কোম্পানি ঝুঁকি। কোম্পানি ঝুঁকি বলে, এটাকে একক ঝুঁকি বলে বা নিয়ন্ত্রণ ঝুঁকি বলে, ঠিক আছে। আবার এটাকে নিয়ন্ত্রণ ঝুঁকি বলে, আবার এটাও বলা হয় এটা হচ্ছে গিয়ে কি পরিহারযোগ্য ঝুঁকি, ঠিক আছে। তিনটা নামই বলে। আর আরেকটা হচ্ছে গিয়ে বাজার ঝুঁকি। বাজার ঝুঁকি, ওকে। এটা হচ্ছে অনিয়ন্ত্রণ ঝুঁকি। হ্যাঁ, আমরা এটা আরেকটা নাম হচ্ছে তোমার অনিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি। ওকে, তাহলে আমরা নিয়ন্ত্রণযোগ্যতার ভিত্তিতে, অর্থাৎ আমরা নিয়ন্ত্রণ করতে পারবো কিনা, অর্থাৎ কোম্পানিগুলো, প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করতে পারে কিনা, এই নিয়ন্ত্রণের ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে তোমার কোম্পানি এই ঝুঁকিকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কোম্পানি ঝুঁকি বা একক ঝুঁকি বা নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি, আরেকটা হচ্ছে বাজার ঝুঁকি বা অনিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি। হ্যাঁ, অপরিহারযোগ্য ঝুঁকি। ওকে, তাহলে এখন আমরা একটু আসি কোম্পানি ঝুঁকি বা একক ঝুঁকিটা কি। কোম্পানি ঝুঁকি বা একক ঝুঁকিটা হচ্ছে তুমি যখন তোমার পুরো টাকাটা একটা জায়গায় একটা প্রকল্পে বিনিয়োগ করবা, ঠিক আছে, একটা প্রকল্পের বিনিয়োগ করবা, তখন এই ঝুঁকিটা হচ্ছে গিয়ে তোমার কি কোম্পানি ঝুঁকি বলে। অর্থাৎ এটা হচ্ছে তুমি পরিহারযোগ্য, অর্থাৎ এটা পরিহার করতে পারবা। পরিহার কিভাবে করতে পারবা? আমরা পোর্টফোলিওর মাধ্যমে, অর্থাৎ আমরা একটু খেয়াল করো, আমি আবারও বলছি, তারপরে পোর্টফোলিওতে যাচ্ছি। কোম্পানি ঝুঁকিটা হচ্ছে যখন তুমি তোমার বিনিয়োগটা পুরোটা একটা কোম্পানিতে কি করবা বা একটা প্রকল্পে বিনিয়োগ করবা। খেয়াল করো, যদি আমরা আমাদের পুরো অংশটা একটা কোম্পানিতে বিনিয়োগ করি, সেই ক্ষেত্রে হচ্ছে কি কোম্পানিটা ধরো লস হইলো বা দেউলি হয়ে গেল, তারপরে দেখা যাচ্ছে যে আমাদের পুরো টাকাটাই হচ্ছে গিয়ে আমাদের লস, তাই না? এই যে আমাদের লস, এই লসটা হচ্ছে পুরাটার কারণে যে ঝুঁকিটা আমাদের তৈরি হয়, এটা হচ্ছে গিয়ে আমাদের কোম্পানি ঝুঁকি। এখন এটা আমরা কিভাবে পরিহার বা নিয়ন্ত্রণ যোগ্য ঝুঁকি বলা হয়েছে যেহেতু, তাহলে আমরা বলবো এটা কিভাবে পরিহার করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। এটা হচ্ছে যখন আমরা একটা বিনিয়োগ, একটা প্রকল্পে বিনিয়োগ না করে আমরা যখন ধরো বিভিন্ন প্রকল্পে, অর্থাৎ পোর্টফোলিওর মাধ্যমে আমরা বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করলে আমাদের এটা পরিহার করা যায় বা নিয়ন্ত্রণ করা যায়, ঠিক আছে। এই কারণে আমাদের এটা একটা নিয়ন্ত্রণযোগ্য একটা ঝুঁকি, ওকে, যেটা আমরা আমরা চিন্তা করতে পারি যে এটা পোর্টফোলিওর মাধ্যমে বিনিয়োগ করে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আর বাজার ঝুঁকিটা কি অথবা অনিয়ন্ত্রণযোগ্য ঝুঁকিটা কি? এটা হচ্ছে গিয়ে যখন আমাদের সামগ্রিক অর্থনীতির মন্দাভাব বা সামগ্রিক অর্থনীতির যে একটা বিদ্রূপ প্রতিক্রিয়া বা তারতম্যতা দেখা দেয়, ঠিক আছে।
যেমন ধরো রাজনৈতিক বা ধরো দুর্ভিক্ষ অথবা মহামারী, তারপরে দেখা যাচ্ছে মুদ্রাস্ফীতি, এইসব কারণে যখন আমাদের পুরা দেশে সবগুলা কোম্পানির অর্থনৈতিক অবস্থা খারাপ বা পুরা দেশের অর্থনৈতিক অবস্থা খারাপের জন্য আমাদের যে ঝুঁকিটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলি বাজার ঝুঁকি। ওকে, তাহলে আমরা এটা কখনো পরিহারযোগ্য বা নিয়ন্ত্রণযোগ্য না, এটা হঠাৎ আকস্মিকভাবে হয়, হঠাৎ হয় এবং এটা আমাদের সবার মেনে নিতে হয়, অর্থাৎ সব কোম্পানির জন্য একই এটা পরিণতি হয়। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের বাজার ঝুঁকি, অর্থাৎ এটা আমাদের হাতে থাকে না, এটা নিয়ন্ত্রণযোগ্য না। ওকে, তাহলে আমরা এই নিয়ন্ত্রণযোগ্যতার ভিত্তিতে দুইটা প্রকার ঝুঁকি জানলাম। এখন একটু খেয়াল করো, এই কোম্পানির ঝুঁকিকে বা একক ঝুঁকিকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, আর এটাকে আমরা এই হচ্ছে গিয়ে এই বিটা দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, বাজার ঝুঁকিকে আমরা গাণিতিক ভাষা পারিসংখ্যানিক ভাষায় হচ্ছে গিয়ে বিটা দ্বারা, আর এটাকে সিগমা দ্বারা আমরা প্রকাশ করে থাকি। ওকে, তাহলে আমরা ঝুঁকির প্রকারভেদগুলো জানলাম। এখন আমরা আসো ঝুঁকি পরিমাপের, আমি একটু দ্রুত আগাচ্ছি। ঝুঁকি পরিমাপের পদ্ধতিগুলো, পদ্ধতি অর্থাৎ ঝুঁকি পরিমাপের পদ্ধতি, অর্থাৎ আমরা এই ঝুঁকিটা কিভাবে পরিমাপ করব। যেহেতু ঝুঁকি পরিমাপযোগ্য, তাহলে ঝুঁকিটা আমরা কিভাবে পরিমাপ করব, কোন পদ্ধতিগুলো, কোন মেথডের মাধ্যমে আমরা ঝুঁকিটা পরিমাপ করব, এই বিষয়টা আমরা একটু দেখব। দেখো, ঝুঁকি পরিমাপের পদ্ধতি হচ্ছে দুইটা, খেয়াল করবা। একটা হচ্ছে গিয়া পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি। এই আদর্শ বিচ্যুতি, এটাকে আমরা এসডি মানে স্ট্যান্ডার্ড ডিভিশন নামেও, স্ট্যান্ডার্ড ডিভিশন নামেও এটাকে বলা হয়, অর্থাৎ পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি। এই পদ্ধতির মাধ্যমে আমরা ঝুঁকি পরিমাপ করতে পারি। আরেকটা হচ্ছে বিভেদাঙ্ক, অর্থাৎ এটাকে বলি সিবি মানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, অর্থাৎ সিবি। এই দুইটা পদ্ধতির মাধ্যমে আমরা সাধারণত ঝুঁকি পরিমাপ করে থাকি। আর ঝুঁকি পরিমাপের মাধ্যমে আমরা প্রকল্পগুলোতে আমরা বিনিয়োগের জন্য সিদ্ধান্ত নিয়ে থাকি। ওকে, তাহলে আমাদের ঝুঁকি পরিমাপের পদ্ধতি হচ্ছে গিয়ে আমাদের কি দুইটা, একটা হচ্ছে পরিমিত ব্যবধান আর বা আদর্শ বিচ্যুতি, আরেকটা হচ্ছে বিভেদাঙ্ক। ওকে, তাহলে মনে রাখবা যে ঝুঁকি পরিমাপের পদ্ধতি আমাদের এই দুইটা। এখন আসি আমরা মূল জায়গায়, আমরা এখন চলে যাচ্ছি। আমরা এখন গাণিতিক সমস্যা, আমাদের এখন গাণিতিক ফর্মুলা বা সূত্রগুলো নিয়ে আমি এই চ্যাপ্টারে তোমাদের আলোচনা করব। সূত্রগুলো আমরা কিভাবে আলোচনা করব, এই বিষয়গুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, মানে সূত্রগুলো কিভাবে আসবে। ওকে, এখানে সূত্রগুলো লেখার আগে আমরা এখন যাচ্ছি ম্যাথে। হ্যাঁ, ম্যাথের এখানে হচ্ছে সূত্রগুলো আমরা কিভাবে আসার আগে আমি একটু উদাহরণ দিচ্ছি। এটা হচ্ছে বছর, এটা হচ্ছে আয়ের হার, এটা হচ্ছে প্রকল্প এ, এটা হচ্ছে প্রকল্প বি। ওকে, ধরো আমাদের 2017, 2018 এবং 2019 এই 3 বছরের আমাদের দুইটা আয়ের হার দেওয়া আছে, প্রকল্প এর এবং প্রকল্প বি। ধরো এটা হচ্ছে 12%, এটা 11, এটা হচ্ছে 13, আর এখানে হচ্ছে গিয়ে এটা 10, এটা 12, আর এটা ধরো 14। ঠিক আছে, এই দুইটার হচ্ছে গিয়ে আমাদের আয়ের হার দেওয়া আছে, বছর এবং আয়ের হারগুলো দেওয়া আছে। ওকে, তেমনি করে এটা হচ্ছে ধরো সিকিউ, সৃজনশীল কোশ্চেন 1। ওকে, এখন সিকিউ 2 দেখি। এটা হচ্ছে আয়ের হার, এটা হচ্ছে প্রকল্প এ, এটা প্রকল্প বি।
ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে তোমার কি সম্ভাবনা, এখানে হচ্ছে সম্ভাবনা, ধরো 2%, ধরো 3, আর এটা ধরো 5। এই সম্ভাবনা প্রকল্পের এই আয়ের হারটা হচ্ছে ধরো এটা 12, এটা 11, এটা 13, আর এখানে হচ্ছে 10, এটা 12, এটা 14। ওকে, তাহলে আমাদের এখানে দুইটা জিনিস আমরা পাবো, অর্থাৎ প্রশ্নে আমাদেরকে প্রশ্ন থেকে নির্ধারণ করতে হবে আমরা কোন সূত্রগুলো ইউজ করব। এটা লেখার কারণ হচ্ছে আমাদের প্রশ্নে আমাদের উল্লেখ থাকবে আমরা কোন দিকে আগাবো। দেখো, একটাতে লেখা আছে বছর আর একটা আয়ের হার, দুইটা প্রকল্পে, আরেকটা দেওয়া আছে সম্ভাবনা আবার আয়ের হার। এখন এখানে আমরা এখন প্রথম সূত্রতে আছি, প্রথম সূত্র যেটা আমরা 1 নম্বরে আসি, যদি সম্ভাবনা, দেখো যদি সম্ভাবনা অর্থাৎ যদি সম্ভাবনা প্রবাবিলিটি, এই প্রবাবিলিটির সম্ভাবনার মান দেয়া না থাকে, খেয়াল করো, এই যে যদি সম্ভাবনার মান দেয়া না থাকে, অর্থাৎ এই যে প্রথম বছরটা দেখে এখানে কিন্তু সম্ভাবনার মান দেওয়া নাই, এখানে আছে বছর, অর্থাৎ যদি সম্ভাবনার মান না দেয়া থাকে তখন আমাদের সূত্রটা কি, রোমান সংখ্যা 1 লিখলাম, তাহলে প্রত্যাশিত আয়, অর্থাৎ আমাদের প্রত্যাশিত আয়কে আমরা প্রকাশ করব আর ভার দ্বারা, অর্থাৎ এটা ভার হচ্ছে গাণিতিক গড়, আর ভার দ্বারা সেটা হচ্ছে আমরা করব সামেশন আর ডিভাইডেড বাই এন, অর্থাৎ সামেশন আর মানে এই প্রকল্পর একের ধরো সবগুলা যোগ, অর্থাৎ সামেশন আর, অর্থাৎ আর এর মানগুলা যোগ প্লাস এন হচ্ছে বছর সংখ্যা 1 2 3, অর্থাৎ এখানে 3টা বছর, তাহলে 3 হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যাশিত আয়। আর 2 হচ্ছে গিয়ে আমরা কি করব, আদর্শ বিচ্যুতিটা কিভাবে করব। আদর্শ বিচ্যুতিকে আমরা কি দ্বারা প্রকাশ করব, আমরা এই সিগমা দ্বারা প্রকাশ করব বা এসডি দ্বারা প্রকাশ করব। ওকে, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে, খেয়াল করো, রুট ওভার দ্য সামেশন আর মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড এন বাই 1। এই হচ্ছে গিয়ে আমাদের আদর্শ বিচ্যুতির মানে সিগমা সূত্রটা। কখন ক্ষেত্রে, যদি সম্ভাবনার অর্থাৎ প্রবাবিলিটির মান দেয়া না থাকে, ঠিক আছে, দেয়া না থাকে এই কথাটা। আর যদি 2 হচ্ছে সূত্র, যদি এই সম্ভাবনার অর্থাৎ প্রবাবিলিটির মান দেয়া থাকে, দেয়া থাকে, ঠিক আছে, অর্থাৎ যখন দেয়া থাকবে তখন আমাদের কিভাবে তৈরি করতে হবে। দেখো, এই অঙ্কটাতে যদি আমাদের প্রশ্নে প্রবাবিলিটির মান দেয়া থাকে, সম্ভাবনার মান দেয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে এইভাবে, রোমান সংখ্যা 1 দিলাম, তখন আবার প্রত্যাশিত হারের সূত্রটা চেঞ্জ হবে, প্রত্যাশিত হার অর্থাৎ আর ভার হবে তোমার কি, এই সামেশন আর ইন্টু পি, পি মানে প্রবাবিলিটি, হ্যাঁ, আর ইন্টু পি। ওকে, আর 2 নাম্বার হচ্ছে আদর্শ বিচ্যুতি হবে, অর্থাৎ সিগমাটা তোমার কি হবে, এই হচ্ছে রুট ওভার দ্য সামেশন তোমার কি হবে, এই আর মাইনাস আর ভার হোল স্কোয়ার ইন্টু পি। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে কি, খেয়াল করো, আমার এই ফর্মুলাটা, এই 2টা ফর্মুলা তোমরা খেয়াল রাখবা, অর্থাৎ এই আমরা প্রশ্ন অনুযায়ী, অর্থাৎ যদি আমাদের প্রশ্নে বছর দেয়া থাকে, অর্থাৎ প্রবাবিলিটি দেওয়া থাকবে না, সেই ক্ষেত্রে আমরা কি করব, যদি সম্ভাবনার মান দেয়া না থাকে সেই ক্ষেত্রে আমাদের প্রত্যাশিত আয়ের হারটা হবে, প্রত্যাশিত আয়ের হার, হ্যাঁ, আয়ের
এই হার লেখো, আয়ের হারটা হবে আর ভার ইকুয়াল হচ্ছে সামেশন আর ডিভাইডেড বাই এন, এবং আদর্শ বিচ্যুতি হবে সিগমা হবে কি রুট ওভার দ্য সামেশন আর মাইনাস আর বার হোল স্কোয়ার এম ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। ঠিক আছে, আর যদি সম্ভাবনার মান দেওয়া থাকে, যদি এই ধরনের কোশ্চেন থাকে, সেই ক্ষেত্রে আমাদের আবার এই প্রত্যাশিত আয়ের হারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যাশিত আয়ের হার সূত্রটা হবে এই সামেশন আর ইন্টু পি, পি মানে হচ্ছে প্রবাবিলিটি সম্ভাবনাটা। ঠিক আছে, আর এটা এইভাবেও দিতে পারো, মানে সবগুলা সম্ভাবনার মান। আবার আদর্শ বিচ্যুতিটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন, এভাবে তোমার কি হবে রুট ওভার দ্য সামেশন আর মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কি করব, এইভাবে আমরা দুইটা সূত্র নির্ণয় করব। ওকে, এর বাইরেও আমাদের সিএপিএম এগুলো আছে, তারপরে হচ্ছে গিয়ে পোর্টফোলিওর ঝুঁকির আমাদের ঝুঁকি এবং প্রত্যাশিত আয়ের হার, এগুলো আমরা আগামী ক্লাসে জানবো। অর্থাৎ এই সূত্রগুলো তোমরা মনে রাখবা এবং শিখে রাখবা। আগামী ক্লাসে আমরা কি করব, গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে সূত্রের প্রয়োগগুলো দেখাবো এবং আমরা কিভাবে সমাধান করা যায় এবং আমরা চেষ্টা করব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।